নমস্কার। দেখে নাও হচ্ছে কি চালু হয়েছে কিনা। আমি শান্তনু ভট্টাচার্য আজকে আবার উপস্থিত হয়ে গেছি আপনাদের ভালো লাগা অনুষ্ঠান চেনা কবির ভালো লাগা কবিতা। আজকে অষ্টম পর্ব। আমি যে প্রথমে যে ঘোষণা করেছিলাম প্রায় শেষ দিকে এসে গেছি। 9 জন কবির কথা আমি বলেছিলাম, তার মধ্যে 8 জনের কবিতার অনুষ্ঠান আজকে হচ্ছে। আরেকদিন বাকি আছে কবি অলোক মিত্র। সেই অলোক মিত্রর প্রোগ্রাম হয়ে গেলেই আমার এবারের যে ঘোষিত প্রোগ্রাম সেই ঘোষিত প্রোগ্রাম শেষ হয়ে যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, অনেকেই মেসেজ করছেন, দেখতে পাচ্ছি। সবাই সঙ্গে থাকুন। বিষয়টা হচ্ছে যে কয়েকটা নাম বলে দিই। কালিদাস দেখছে একেবারে দূর থেকে, বাঁকুড়া থেকে। ও আমার ভাইয়ের মতো, ভাই হয়। মৃণালদা দেখছে। মৃণালদা আমার কলিগ, আমার দাদা। আরো অনেকেই দেখছেন। তো যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই অনুষ্ঠান সকলের ভালোবাসায় চলছে এবং আমি খুব শিগগিরই আরো বেশ কিছু কবির নাম ঘোষণা করে দেবো ফেসবুকে এবং দিনক্ষণও জানিয়ে দেবো। তাদের কবিতা সংগ্রহ এবং তাদের উপর যে পড়াশোনার কাজ সেইটা আর কদিনের মধ্যে আমি শুরু করে দেবো। শুরু করে দেওয়ার পরই আপনারা জানতে পারবেন যে এর পরের যে দ্বিতীয় পর্ব, সেই দ্বিতীয় পর্বে আমি আর কোন কোন কবিদের কবিতা নিয়ে আসছি। এবং চমক থাকছে, দ্বিতীয়বারের জন্য চমক থাকবে। সেটা হচ্ছে যেমন প্রতিষ্ঠিত কবিরা থাকবেন, তেমনি যারা কবিতার জন্য সংঘর্ষ করছেন, অর্থাৎ স্ট্রাগলিং করছেন যাদের, সেই সেই কবিরাও থাকবেন। পরের বারের যে অনুষ্ঠানটা সেইটা আরেকটু অন্যরকম হবে আশা করছি। এবং আপনাদের কাছে আমি আবার অনুরোধ করবো, যদি ভালো লাগে এই অনুষ্ঠানটা শেয়ার করবেন এই জন্যেই যাতে কবিতার জয়গান চলতে থাকে। কবিদের যে ভালো লাগা কবিতা, সেই ভালো লাগা কবিতাগুলো যাতে আরো আরো অনেক বেশি মানুষের কাছে পৌঁছতে পারে নতুন করে, সেই জন্যই আমার এই প্রয়াস। এবং সেই প্রয়াস নিশ্চয়ই আপনাদের সকলের ঐকান্তিক সহযোগিতার মধ্যে দিয়ে এবং অংশগ্রহণের মধ্যে দিয়ে এটা খুব জনপ্রিয়তায় যাবে এবং আসল যে কাজটা করতে চাই সেটা করতে পারবো। আমি আরেকটু কথা যেটা বলবো সেটা হচ্ছে, অনেকে দেখছেন, ভালো লাগছে বলছেন, একটু কমেন্টস করুন, একটু কষ্ট করে কমেন্টস করুন। টাইম লাইনের তলাটা লিস্টটায় কমেন্টসটায় ভরে যাক, তাহলে আরো ভালো হবে। কবিরাও উৎসাহিত হবেন এবং তার সাথে সাথে আমি ব্যক্তিগতভাবে উৎসাহিত নিশ্চয়ই হব এবং সেটা চলবে। আজকে যে কবির কবিতা আমি আপনাদের কাছে রাখতে চলেছি তিনি হচ্ছেন আমার অত্যন্ত ভালো লাগা একজন কবি, দেবকুমার মুখোপাধ্যায়। অনেকেই তাকে চেনেন, আবার চেনা একটু মুশকিলও আছে, কারণ তিনি একটু মানে ম্রিয়মান কবি আর কি। শ্রীময়ী বলেছে যে লাইভে আছে, থ্যাংক ইউ। তো দেবকুমার দার সাথে আমার পরিচয় খুব ধীর গতিতে। প্রথমবারে এক চান্সে গিয়েই যে তার সাথে আমার খুব পরিচয় বা সখ্যতা জন্মেছে সেটা নয়। ইচ্ছে কুসুমের সবাইতেই মূলত দেবদাকে দেখতে পাওয়া যায়, অন্যান্য সবাই দেবদার গতিবিধি খুব কম। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমি দেবদার সঙ্গে পরিচয় বেশ কয়েকটা বারবার মোলাকাতের মধ্যে দিয়ে হয়েছে। প্রচন্ড ইন্ট্রোভার্ট মানুষ, খুব নিজের মধ্যে থাকেন এবং বললাম খুব ম্রিয়মান, একদমই কথা কম বলেন, জাহির করার ব্যাপারটা তো একদমই নেই। ইচ্ছে কুসুমের উনি যে অন্যতম সম্পাদক সেটাও বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায় না। দেবদা, আমরা দেবদাই বলি সকলে। দেবকুমার বাবুর খুব নিঃশব্দে কাজ করেন। কবিতার কণ্ঠটাও দেখবেন খুব উচ্চকিত নয়, খুব সহজ সরল এবং মৃদু কণ্ঠের মধ্যে দিয়ে একটা গভীর উচ্চারণ তার কবিতায় আছে। সেই উচ্চারণের সেই উচ্চারণ যখন কবিতা হয়ে যায় তখন সেটা খুবই ভালো লাগে। এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে দেবদার কবিতা পড়ার আগে
দেবদা 1949 সালে জন্মগ্রহণ করেছেন। তিনি ব্যাংক কর্মচারী, অবসরপ্রাপ্ত। ছোটবেলা থেকেই তার কবিতা বা এই ধরনের সাহিত্য কর্মের সঙ্গে তার জয়যাত্রা শুরু, চলা শুরু। কবিতা, ছড়া, গল্প, অনুগল্প, নিবন্ধ, বড়দের জন্য, ছোটদের জন্য, সব বিষয়ের মধ্যেই তার অনায়াস যাতায়াত। অনুবাদও করেছেন ইংরাজি থেকে বাংলায়, কবিতা অনুবাদও আছে। তিনি বিভিন্ন পত্রিকায় বিভিন্ন সময় লিখেছেন এবং লিখে চলেছেন। ইতিমধ্যে তার বেশ কয়েকটি বই আসলে আলোর জন্য, এখানে তরঙ্গ এখানে জীবন, জলের উপমা, দুজনে মিলে একটি বই করেছেন যারা কবিতা পড়েন না শিরোনামে। চারজনে মিলে একটি ছড়ার বই করেছেন, ছড়ার মজা খাস্তা গজা নামে, এবং চার মাথার মোড়। এবং ইতিমধ্যে প্রকাশিতব্য, আসন্ন প্রকাশিতব্য বই হচ্ছে অপ্রিয় শব্দমালা। হয়তো আমরা কিছুদিনের মধ্যেই অপ্রিয় শব্দমালা আমাদের হাতে আমরা পেয়ে যাব। যে কথা বলছিলাম সেটা হচ্ছে যে খুব সহজবোধ্য বুননের মধ্যে দিয়ে তার কবিতা এগিয়ে চলে। তার কবিতার নির্মাণের বৈশিষ্ট্য খুব ধীরে, খুব সহজ কথায়, অভিধান ঘেটে দেখার প্রয়োজন পড়ে না, সেইভাবে তিনি কবিতাকে আমাদের সামনে উপস্থিত করেন, তার মনের ভাব। আমি দেবদার বিভিন্ন কবিতা তার সকণ্ঠে শুনেছি। আমি পড়ার পর স্পেল বাউন্ড হয়ে গেছিলাম। আসলে সাহিত্য সভাগুলোই কি হয়, সাহিত্য সভাগুলোয় কবিতা পড়া হয়, তারপরে অনেকেই থাকেন, এটা কবিদের বদরব, যে আমারটা হয়ে গেলে ব্যাস, বাকিদেরটা কি হলো না হলো দেখার দরকার নেই, আমি করতে পারলেই হলো। এবং কেউ আদৌ শুনছে কি শুনছে না, যদিও সাহিত্য এর যেটা ইচ্ছে কুসুমের সবাই সেরকম হয় না, বা আমাদের বর্ণাবরের অনেক প্রোগ্রামে সেটা হয় না, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় এটা হয়, দেখেছি আমি। কিন্তু কবিতাকে যদি পড়া যায় তাহলে সেটা অন্যরকম লাগে। এবং সেই অনুসন্ধিৎসতা থেকেই আমার কবিতা পড়তে গেলাম। দেবদার কবিতা, প্রথম যে কবিতা, অনেক কবিতা পড়েছি, কিন্তু যে কবিতা প্রথম আমাকে ধাক্কা দিল এবং ধাক্কা দিয়ে বলল যে দেবদাকে আরো পড়তে হবে, সেই পড়তে হবার তাগিদটা জুগিয়ে দিল কবিতা, সেই কবিতার নাম হচ্ছে পোড়া কাঠ। আমার সঙ্গে অনেকেই সহমত হবেন যারা এই কবিতাটা পড়েছেন, যাদের সংগ্রহে আছে। একটি অসামান্য কবিতা। আমি কবিতা ধরে, আগুনে পোড়া কাঠ, তার সুখ দুঃখের কথা বলতে বলতে কখন চোখের মধ্যে ঘনিয়ে উঠল মেঘ, আর তার থেকে কয়েক জল গড়িয়ে পড়ল গাল বেয়ে। সেই যন্ত্রণা ভুলতেই নিজের মধ্যে যেটুকু প্রাণ ছিল তাইতেই ধরিয়ে দিল আগুন। একটু আগে সেই পোড়া কাঠকেই আগুনে পোড়াবে বলে কাঁধে করে বয়ে নিয়ে গেল শ্মশানে। গায়ে কাঁটা দিচ্ছে আমার। একটা অসাধারণ কবিতা, মানুষের জীবনযাত্রার, জীবন যন্ত্রণার একটা ছবি মাত্র কয়েকটি লাইনের মধ্যে দিয়ে, কয়েকটা শব্দবন্ধের মধ্য দিয়ে দেবদা উপস্থিত করলেন পাঠক সমাজের কাছে। বুকের ভেতরটা এই কবিতাটা পড়ার পর যেটা প্রথম ফিলিংস মনে হয়, বুকের ভেতরটা একটা কি যেন মোচড় দিয়ে উঠলো, একটা যন্ত্রণা। ঠিক তো, কবি ঠিক বলেছেন, প্রত্যেকটা মানুষই পুড়তে থাকে, পুড়তে পুড়তে কাঠ হয়ে যায়। একটা আত্মদহন সমস্ত মানুষের মধ্যেই আছে। বাঁচার ইচ্ছাটা অনেক সময় মানুষের চলে যায়। এখন আত্মহনন, নিজেকে মেরে ফেলা, নিজেকে মরে ফেলা, নিজের অস্তিত্বকে শেষ করে দেওয়া, সেটা কি শুধুমাত্র
বলে কয়ে হয়, খুব চিৎকার করে হয়, অনেক সময় নিঃশব্দে আত্মহনন চলতে থাকে। অনেক সুইসাইড বলে কয়ে হয় না। এখানে তিনি বলছেন ধরিয়ে দিল আগুন, ওই যন্ত্রণা বাঁচার থেকে তিনি নিজেকে আগুনে ধরিয়ে দিলেন। একটা সুইসাইডের গল্প, একটা আত্মহননের গল্প বললেন, যে কথাটা সার্বজনীন হয়ে গেল। এত সুন্দরভাবে বললেন যেন আমি যেন নিজেকেই দেখতে পাচ্ছি আয়নায়, সবাই সবাইকে দেখতে পাবে এই কবিতাটা পড়ার মধ্যে দিয়ে, যেটা আত্মহনন নিজের মধ্যে এবং সুখ অধরা। তাদের মতো মানুষের, খেটে খাওয়া মানুষের কাছে সুখটা অধরাই থাকে। সেই অধরা সুখের কথা তিনি বলেছেন এখানে। এবং দুঃখের কথা কত সুন্দর মিষ্টি একটা লাইনে বললেন, ঘনিয়ে উঠল মেঘ, গড়িয়ে পড়ল জল। কি দারুণ কাব্যিক। চোখে ঘনিয়ে উঠল মেঘ এবং তার থেকে জল গড়িয়ে পড়ল, চোখের অশ্রু গড়িয়ে পড়ল। আহা! এরপর কবিতার রহস্যটা কোথায় ভাঙলো? প্রথম দিক থেকে রহস্য করতে করতে এলেন, ভাঙলেন তখনই সেই কার্ডটিকে মানুষ বললেন, আপনি আমার ব্যক্তি সত্তায় ট্রান্সফার করলেন যখন তিনি বললেন সেই পোড়া কাঠটাকেই পোড়ানোর জন্য, আগুন দেওয়ার জন্য শ্মশানে 4 জন কাঁধে করে নিয়ে যাচ্ছে। পোড়া কাঠ সেও পুড়বে। এবং কবি কি কথা বললেন এই কবিতার উচ্চারণে, যে জ্বলনের হাত থেকে রক্ষা নেই। নিজেকে যতক্ষণ জীবন্ত আছি ততক্ষণও জ্বলন, আবার মরে যাওয়ার পর, শেষ করে দেওয়ার পর, আত্মহননের পরও জ্বলনই থেকে যাবে। আগুনেই যেন শান্তি, আগুনেই যেন সমর্পিত করার কথা তিনি এই কবিতায় বললেন। হ্যাটস অফ টু দেবদা। এই ধরনের একটা সুন্দর কবিতা, একটা মর্মস্পর্শী কবিতা। আমি দ্বিতীয় যে কবিতাটি আপনাদের কাছে পড়ব, সেই কবিতাটি খুব সুন্দর কবিতা। আমার কাছে তো বটেই, হয়তো আপনাদের কাছেও এই কবিতাটি খুব সুন্দর হয়ে উঠবে। কবিতাটা পড়ে নি। সুবর্ণরেখা দ্বিতীয় কবিতার নাম। ঘাটশিলার এক সাঁওতাল মেয়ে সুবর্ণরেখাকে দেখিয়ে বলেছিল, ওই তো সুবর্ণ। ঠিক যেমন বাপ মা তাদের ছেলে মেয়েদের একটা ডাক নাম রাখে সারা দিন ভোর, কতবার যে সেই নাম ধরে ডাকা। বাবা সবাইকে একটা আলাদা আলাদা নামে ডাকতেন, কেউ খুদে, কেউ চিংড়ি, কেউ ফড়িং। বাবা ছাড়া আর কেউ সে নামে ডাকতে পারবে না, এমনই ছিল ব্যাপারটা। কি ভালো যে লাগতো সাঁওতাল মেয়েটি সুবর্ণ বলে ডাকতেই পাহাড়, নদী, জঙ্গল সবাই যেন খুব কাছে চলে এলো আর ডেকে উঠলো, সুবর্ণ, সুবর্ণ, সুবর্ণ। কোথায় নিয়ে গিয়ে ফেললেন কবি আমাদের। একটা সামগ্রিক আত্মীয়তা কবির সঙ্গে যেমন থাকে, মানুষ কবিদের বলে না খ্যাপাটে, পাগলাটে, কেউ কেউ ন্যাকা বোকাও বলে। কবি তো একটা শুকনো পাতার মধ্যে সম্ভাবনা দেখতে পান। কবি তো একটা ছোট্ট গাছের মধ্যে মহিরুহ হওয়ার স্বপ্ন দেখেন। কবি তো দেখেন ধানের গাছ ধরে পড়ছে, অন্য কেউ তো দেখেন না। তাই কবি দেখেন সকলকে কথা বলতে, গাছ, ফুল, নদী, জঙ্গল কলকলিয়ে কথা বলছে। এক আত্মীয়তার কথা, একটা সিনেম্যাটিক বিষয় তিনি আনলেন এই কবিতায়। যেটা গল্প কথা, একটা অনুভব, কোথা থেকে কোথায় এলেন। একটি সাঁওতাল মেয়ে, সুবর্ণরেখা নদী, ঘাটশিলার ওখানে সবাই জানেন, বহু মানুষের যাওয়া, বারবার যাওয়া সুবর্ণরেখা নদী, আমরা সবাই দেখতে যাই। তাকে দেখিয়ে বলছেন সুবর্ণ, কাছের, নিজের, ব্যক্তিগত, আপন। সুবর্ণ বলে ডাকলেন, সুবর্ণরেখা বললেন না, নদীও বললেন না, বললেন ওই তো সুবর্ণ। যেন সত্যি তো বাপ মারা তার ছেলে মেয়েকে ডাকে যেমন, ঠিক সেই স্মৃতি কথা। সেখান থেকে তিনি চলে গেলেন করে, মানে এবার দৃশ্যান্তর হয়ে গেল, একটা ফ্ল্যাশব্যাক ঘটে গেল। যে ফ্ল্যাশব্যাকের মধ্যে দিয়ে তিনি চলে গেলেন তার পরিবারের পিছনে, যেখানে বাবা কর, হ্যাঁ আমাদের পরিবারে অনেকেরই উল্টো পাল্টা নাম আছে,
এই চিংড়ি, ফড়িং, এই নামগুলো খুব জানা, এবং এগুলো সব ভালোবাসার নাম। কেউ রাগ করে না, সকলে এই ভালোবাসার নাম নিয়েই বিভিন্ন বেঁচে থাকে। আজও আমরা কোনো উৎসব বাড়িতে, বিয়ে বাড়িতে, দুর্গাপুজোর অনুষ্ঠানে পুরোনো দাদার সঙ্গে দেখা হলে, দাদা হয়তো অনেক বড় হয়ে গেছে তার নাম, কিন্তু ওই নামে চেনেন। অনেকে বলেন যে আমার পাড়ায় গিয়ে খোঁজ করবেন, কিন্তু আমার এই নামটা, আমার এই এই নামটা বললে কেউ চিনবে না, আমাকে এই নাম বলবেন তাহলে চিনবে। এই যে পেট নাম, এই যে বিষয়টাকে কত সুন্দর তিনি নিয়ে এলেন, এবং বাবা মার দেয়া ভালোবাসার নাম, সেই নামগুলো একটু উল্টো পাল্টাই হতো, পচা, গুলু, ভুলু, টুলু। আমরাও এখনো দিই আমাদের ছেলে মেয়েদের নাম। আমার স্ত্রী আমার মেয়েকে গুবলাই বলে ডাকে, মানে গুবলেট থেকে গুবলাই। হ্যাঁ, কিন্তু আমার স্ত্রী খুব ভালো। এই যে কথা বলছি, এই যে আন্তরিকতা, ভালোবাসা, প্রেম, আত্মীয়তা, সেখানে এই কথায়, স্মৃতি কথায় কবি ফিরে গেলেন। এবং আমার মনে হয়েছে কবিতাটা পড়তে গিয়ে যেন পাহাড়, নদী, ঝর্ণা প্রতিধ্বনি হলো কথার মধ্যে দিয়ে। হ্যাঁ, খুব রিয়েলিস্টিক ভাবে যদি এটা নাও ভাবি যে পাহাড় কি কথা বলে, বেগ কি কথা বলে, হ্যাঁ কথা বলে, কবিদের সাথে কথা বলে। কবিরা তাদের কথা শুনতে পান, তাদের গান, তাদের কথা, তাদের ব্যথা, তাদের বেদনা শুনতে পান। কিন্তু যদি এভাবেও ধরে নেন, যারা একটু নাক করবেন তারা যদি এভাবে ধরে নেন যে মেয়েটি সুবর্ণ বলে ডাকলো, আর তারপর পাহাড়, নদী, জঙ্গল, সেখানে প্রতিধ্বনিত হলো সুবর্ণ, সুবর্ণ, সুবর্ণ। অসম্ভব, অসম্ভব ভালো একটা মায়াবী কবিতা। একটা একটা এই শব্দটা বারবার ফিরে ফিরে আসছে। আর সুবর্ণ নামটা বাঙালি পাঠকদের কাছে অত্যন্ত একটা প্রিয়, অত্যন্ত প্রিয় একটা একটা মানে কি বলবো নাম। সুবর্ণ লতা, সুবর্ণ রেখা, সবকিছুর সঙ্গে কখনো ঋত্বিক জড়িয়ে আছেন, কখনো আমাদের বিভূতিভূষণ জড়িয়ে আছেন, কখনো আশাপূর্ণা দেবী জড়িয়ে আছেন। ফলে এটা খুব সুন্দর একটা দারুণ কবিতা আমাদের দেবদা উপহার দিয়েছেন। আমি তৃতীয় কবিতায় যাব। তৃতীয় কবিতা, ঘন্টি বাজছে। বাক্স বাঁধো, তল্পি তল্পা গুছো, ঘড়ির কাঁটা এগুচ্ছে। তাকে দেখে নাও সবকিছু ঠিকঠাক আছে কিনা। তাকে কি দেবার ছিল, কাউকে কিছু বলার? ঘাড় ঘুরিয়ে শেষবারের মতো দেখো, কিছু কি ফেলে গেলে? চশমা, বোতাম, হাত ঘড়ি, ছেলেবেলার ছবি, কিংবা টুনটুনির শীষ। পটলা, পুটলি, বোচকা, বুচকি অনেক হলো, জীবনের চাওয়া কি একটা? যাবার আগে পাপোশে পায়ের ধুলো রেখে যেও, আর ফেরার সময় নিয়ে এসো দূর দেশের হাওয়া। ঘন্টি বাজছে, ওই তোমার যাত্রা শুরুর সংকেত। বেরিয়ে পড়ো রমানাথ, এগিয়ে চলো। আপাত কবিতাটা পড়লে মনে হবে যেন আপাত একটা শোকের কবিতা তিনি লিখছেন, একটা শোক গাথার কথা বলছেন, চলে যাবার কথা বলছেন, গল্প করার মতো, সিনেমার মতো। এবং সেই অনিবার্য প্রশ্ন, চলে যাওয়ার আগে, নিষ্ক্রমণের আগে, সঙ্গে কি নেবেন, কি নেবেন না, কি থাকলো পড়ে, আর কি যাবে সাথে। সেই অমুক প্রশ্নটিকে যেন কবি তার প্রথম পার্টে তুলে আনলেন, যেন মনে হচ্ছে সত্যি মানুষের নিষ্ক্রমণ ঘটছে, চলে যাওয়ার আগে তাকে যেন বলা হচ্ছে যে আর মায়ায় পড়ে থেকো না, চলো এগিয়ে চলো। কি দেবে? চশমা, হাতঘড়ি, বোতাম, কাকে কি দেওয়ার কথা ছিল? কাউকে কি কিছু বলার ছিল? শেষবার কাউকে কিছু বলার ছিল যে গাছের উঠোনের কোণায় একটা তুলসী গাছের চারা পুঁতেছি, আমি চলে যাচ্ছি, একটু জল দিও। বা অনেক ভালোবেসেছিলাম তোমায়, আজীবন আরো ভালোবাসবো তোমায়, যেখানেই থাকি, এটুকু জেনে রেখো। এই ধরনের কোন প্রতিশ্রুতির কথা কি কবি বলতে চাইছেন তার চলে যাওয়ার আগে? টুনটুনির শীষ কি দেবেন তিনি? টুনটুনির শীষ একটা অসাধারণ কাব্যিক জায়গায় পৌঁছে গেলেন তিনি। ছোটবেলার ছবি, টুনটুনির শীষ। টুনটুনির শীষও যদি কেউ বুকে রাখতে পারে, লাজবাব কবি, কবির বুকেই থাকে টুনটুনির শীষ। সেইটাকে তিনি সেই জায়গায় ফিরেছেন। কিন্তু আমি একই সাথে বলবো, কবিতাটাকে পড়তে গিয়ে আমার সাথে কেউ দ্বিমত করতে পারেন, আমি বারবার এই অনুষ্ঠানে বলেছি, কিন্তু আমার কবিতায়, এই কবিতাটা পড়তে গিয়ে আমার মনে হয়েছে যেখানে কবির এখানে একটা দ্বন্দ্ব কাজ করছে। প্রথম পার্টটায় তিনি চলে যাওয়ার কথা বলছেন, শোকগাথার কথা বলছেন, দ্বিতীয় পার্টে তিনি আবার ফিরে আসার কথা বলছেন। এবং একটা ক্যারেক্টার একদম শেষ দিকে
তিনি তুলে এনেছেন রমানাথ বলে একটি ক্যারেক্টার, যেটা একদম প্রথম ছিল, লাস্ট লাইনের মাঝখানে তিনি রমানাথকে বললেন। এইখান থেকেই মনে হচ্ছে তিনি বলছেন যে পাপোসে পায়ের ধুলো রেখেছে ও। পায়ের ধুলো কি গুরুবাদ? তা নয়, পায়ের ধুলো হচ্ছে অস্তিত্ব, পায়ের ধুলো হচ্ছে আমিও ছিলাম কোথাও, ধুলোর মধ্যেই ছিলাম, অনাদরে ছিলাম, তবু ছিলাম কোন একটা জায়গায়, তারই যেন চিহ্ন রেখে যাব। এই কথাই তিনি বলতে চেয়েছেন, একটা স্মৃতিচিহ্ন, একটা অস্তিত্ব, সেটাকে তিনি বলেছেন। আর এইবার তিনি ফিরে আসার কথা বললেন যখন তিনি বলছেন যে যখন ফিরবে তখন দূর দেশের হাওয়া নিয়ে এসো। দূর দেশের হাওয়া, এইখানে কবিতাটার ম্যাজিক লুকিয়ে আছে। এইবার কবিতাটা তার সম্পূর্ণ রূপটা আমাদের সামনে খুলে দিচ্ছে যখন কবি বলছেন যে দূর দেশের হাওয়া নিয়ে এসো। দূর দেশের হাওয়া মানে প্রাচ্যের হাওয়া, পাশ্চাত্যের হাওয়া, যেন শিক্ষার হাওয়া আনতে বলছেন, বিজ্ঞান চেতনা আনার কথা বলছেন, অচলায়তন ভাঙার কথা বলছেন, নতুন ব্যবস্থার কথা বলছেন। এই নতুন হাওয়ার মধ্যে দিয়ে তিনি কি বলছেন? এবং এই যে রমানাথ এগিয়ে যাও, এই এতক্ষণ ধরে আমি যেটা মনে করছিলাম যে একজন মানুষ মারা যাবে, অভিমানে শোকগাথায় চলে যাবে, ঠিক এই সময় আমার মনে হলো যে একটি শিক্ষার্থী সে দূর দেশে যাবে শিক্ষা আনতে, অর্থাৎ আলো আনতে আপনার আমার জন্য। এইভাবে তিনি কবিতাটাকে সাজালেন দুটো পার্টে। একটা প্রথম দিকটা একটা শোকগাথার কথা, যেখানে টুনটুনির শীষ কথা বলেছেন, ছোটবেলার কথা বলছেন, চলে যাওয়ার কথা বলছেন। আবার দ্বিতীয় পার্টে তিনি ফিরে আসার কথা বলেছেন, একটা অসম্ভব সুবিধা তিনি এখানে দিলেন। ঠিক এরই পাশাপাশি এই ধরনেরই একটি রিলেটেড কবিতা আমি আবার আপনাদের কাছে রাখবো। এই কবিতাটিও খুব ভালো। আমার বারবার মনে হয়েছে যে দেবদার মধ্যে কোথাও শৈশব ডাকে, কবিকে কোথাও শৈশব পড়তে গিয়ে বারবার মনে হচ্ছে আমার যে কবিকে কোথাও শৈশব যেন ডাকছে হাত ছেড়ে দিয়ে, এবং সেইটা থেকে তিনি বেরোতে পারছেন না মানে আমি সেভাবে বললাম না, আমি মানে সেইটা তার মধ্যে একটা অনুরণিত সবসময় হয়ে চলেছে দেবদার এই কবিতার মধ্যে দিয়ে। এই যে কবিতাটি পড়বো, এই কবিতাটির মধ্যেও সেইটা আছে দেখুন। এবং তিনি খুব আপাত নিঃসঙ্গ জীবন কাটালেও তার মধ্যে একটা আত্মীয়তার চাহিদা আছে, এইটা তার কবিতায় ফুটে উঠছে বারবার। কবিতার নাম ঘন্টা বাজলেই। ঘন্টা বাজলেই উচ্ছ্রির দুরন্ত জল ছলছলিয়ে ওঠে, মনের মধ্যে হাজার হাজার চড়ুই শালিক ডানা ঝাপটাতে থাকে। ঘন্টা ধ্বনি শুনলেই মনে হয় সেই দিনটাই সবচেয়ে ভালো দিন। কাছাকাছি পাশাপাশি সবাই বান্ধব, দূরে কাছে চেনা বা অচেনা সবার কুশল নিতে ইচ্ছে করে জীবনের জন্য যেন কিছু করি। ঘন্টা বাজলেই হাজারো শৈশব যেন ছুটে আসে, ছুটি ছুটি ছুটি, কোথাও না কোথাও যেন অতিথি বৎসল চোখ চেয়ে থাকে, কাছে গেলে টেনে নেবে বুকের অন্দরে, রোজ দিন ঘন্টা বাজে না। একদম একটা স্পিরিট থেকে আস্তে 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 এসে নিজে গিয়ে শেষ করলেন যে স্বপ্নের মধ্যে আমি ছিলাম, যে ঘোরের মধ্যে আমি ছিলাম, ঠিক সেই জায়গাটায় শেষ মুহূর্তে ঘোরে তলিয়ে যেতে যেতে যখন মনে হয় কোনো অতিথি বৎসল কেউ আমার জন্য অপেক্ষা করছে, গেলে বুকে টেনে নেবে, ঠিক সেই সময় কবি যেন আমাকে একটু নাড়িয়ে দিলেন, স্বপ্ন দেখো না, ঘুম থেকে জেগে ওঠো, কেন সব দিন ঘন্টা বাজে না। একটা আবারও যেটা বললাম, একটা আত্মীয়তার কবিতা, এবং কবি সবাইকে কাছে পেতে চান তার একাকিত্বের মাঝে। সকলের ঘুরে ঘুরে কুশল নিতে জিজ্ঞেস করতে ইচ্ছে করে, কিরে কেমন আছিস, কেমন ভাবে দিনকাল কাটছে। এই 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 হারিয়ে যাওয়া গেছে যারা, যাদের তিনি পাচ্ছেন না, তাদের খবর জানতে ইচ্ছে করে। সেই খবর শুধু ভাই বোন বন্ধু তা নয়, প্রেমিক প্রেমিকা, কাকা কাকিমা পিসিমা, দূর গ্রামে হয়তো বা দূর শহরে কোনো জায়গায় হয়তো কোনো আমার পিসিমা রয়ে গেছে, তার খবর, বা কোথাও দূর শহরে হয়তো আমার প্রেমিকা আছে, হয়তো আমার প্রথম ভালোবাসা সেখানে আছে, তাকেও আমার জানতে ইচ্ছে করে কেমন আছো। মান্নাদের সেই গানটা আছে না, খুব জানতে ইচ্ছে করে তুমি কি আর সেই আগের মতনই আছো, যেন সেইরই কথার প্রতিধ্বনি তিনি বিভিন্ন জায়গা থেকে নিতে চাইছেন। এবং একটা কথা বলেছেন, একটা ম্যাজিক্যাল ডে, একটা ঘন্টা বাজলো, উচ্চি নদীর ঝর্ণা, হাজার হাজার পাখি ডাকছে, সেটা একটা স্বর্গ, একটা স্বর্গ, একটা হেভেন নেমে এসছে তার সামনে, যখন তার মনে হয় মানুষের জন্য কিছু করি, অর্থাৎ আর নিজের জন্য কিছু করা নয়,
মানুষের জন্য কিছু করতে হবে। এইবার এই দিনটা এসে গেছে, এই ডাক দিচ্ছে এই দিনটা, যেখানে নিজের কথা শুধু নিজের গণ্ডিতে থেকো না, সকলকে করো এবং সকলের জন্য ঝাঁপিয়ে পড়ো, কিছু একটা করো সকলের জন্য। এবং খুব সুন্দরভাবে নিয়ে এসছেন। ছুটি ছুটি স্কুলের ঘন্টা বাজলেই সবাই হুড়মুড় হুড়মুড় করে বেরিয়ে পড়তাম, বেঞ্চ টপকে টপকে বেঞ্চের মধ্যে দিয়ে ওর ঘাড়ের ওপর দিয়ে ছুটি ছুটি, যে একটা বাঁধন ছাড়া উন্মাদ আনন্দ। অর্থাৎ আমার যে নিজের জীবনের যে যেখানে আটকে থাকা, সেই আটকে থাকা থেকে যেন একটা ম্যাজিক্যাল দিন, একটা একটা ঐন্দ্রজালিক দিন নেমে এসছে আমার সামনে, এবং সেখান থেকে আমি ছিটকে বেরিয়ে যাচ্ছি, যেখানে মনে হচ্ছে যে আমার জন্য কেউ কোথাও অপেক্ষা করছে, কেউ আমাকে টেনে নেবে, আমার এই অবসরটা কাটবে কারোর কোনো আত্মীয়তায়, কিন্তু যেটা তিনি রোজ চান, এটা তিনি প্রতি মুহূর্তে চান, কিন্তু বিড়ম্বনায় তা হয় না। তাই তার ঘন্টা রোজ বাজে না, এই ম্যাজিক্যাল ডে প্রতিদিন ঘটে না। তাই একটা অপূর্ণতার গল্প, শেষ জায়গা যেখানে দিয়ে আমি শুরু করেছিলাম, তিনি বোধহয় আমাকে নাড়িয়ে দিয়ে বললেন যে স্বপ্ন দেখো না, সেই কথাটা তিনি বললেন। ব্রাভো, দারুণ, খুব সুন্দর। পঞ্চম কবিতা যেটি পড়ব, একটা কবিতা থেকে আরেকটা কবিতার মধ্যে যাওয়াটা মানে খুব কষ্টকর, এটা আমি মানে বিনয়ের সাথে বলছি। একটা কবিতা পড়ার পর, সেটাকে বলার পর যে একটা ঘোর মাথার ভেতর থাকে, সেখান থেকে জাম্প করে আবার একটা কবিতায় যাওয়া সত্যি মানে খুব কঠিন। কঠিন কাজটা করছি, হ্যাঁ, কঠিন কাজটা করার চেষ্টা করি, ভালো করে ভেসে যাচ্ছে আমার পঞ্চম কবিতা। বয়ে যাচ্ছে সময় দুরন্ত স্রোতের সঙ্গে, দমকা হাওয়ার সঙ্গে, অবাধ স্বাধীন, কেউ দাঁড় ধরে নেই। নৌকা যেদিকে যায় যাক, চলছে উত্তরমুখ কখনো জোয়ার, ভাটার সময় ফেরা আবার দক্ষিণে, ঘাটে ঘাটে যে যার কাজে ব্যস্ত, কেউ ঘটে ভরছে জল, কেউ চান সারছে দ্রুত, কেউ দিচ্ছে সাঁতার। সকলেরই লক্ষ্য আছে একটা কিছু চাওয়া, সেই শুধু ভেসে যাচ্ছে একা একা, কোথায় কি জানি কেন, আনন্দ বিষাদে। একটা একটা ছন্দ আছে কবিতাটার মধ্যে, মানে একটা টোন, একটা সুর থেকে শুরু হয়েছে, সেখান থেকে শেষ হলো একটা, এবং এখানেও একটা যেন চিত্রকথা, একটা সুন্দর নৈসর্গিক কবিতা, যেখানে আমার চোখের সামনে ভেসে উঠছে ঘাট, কেউ চান করছে, ঘাটের একটা ব্যস্ততা, নৌকা চলে যাওয়া, জোয়ারের জল আসা, ভাটায় নেমে যাওয়া, সবকিছুই একটা শব্দ রূপময় হয়ে যাচ্ছে। এবং চিত্রকল্প আছে এই কবিতাটার মধ্যে। সমাজ জীবনের একটা চলমান ছবি তিনি এঁকেছেন। নানা মানুষ নানা তার কাজে ব্যস্ত, নানাভাবেই তারা তাদের জীবন অতিবাহিত করছে, কিন্তু সময় নদীর মতো ভেসে যাচ্ছে। টাইড এন্ড টাইম ওয়েট ফর নান, সেটাকেই ধরে নিয়ে বলছেন যে সময় চলে যাচ্ছে, তার কোনো ভাল কেউ ধরে নেই। সময়কে কেউ ঘুরিয়ে দিতে পারছে না, উল্টো দিকে সময়কে কেউ কারো নিজের খাতে বওয়াতে পারছে না। সময় নদীর স্রোতের মতো বয়ে যাচ্ছে, একটা উদ্দেশ্যহীন ভাবেই হয়তো সময় যাচ্ছে, তার মধ্যেই থাকছে। এবং একটা দারুণ প্রশ্ন করেছেন এখানে, কোথায় যায় সময়? প্রচন্ড বিজ্ঞানের একটা প্রশ্ন সময় নিয়ে। যারা বিজ্ঞানের ছাত্রছাত্রী তারা এই সময় সম্পর্কে, আমি নিজে বিজ্ঞানের ছাত্র নই, কিন্তু আমার বন্ধু বান্ধবের কাছে, আমার কিছু গুরু শিক্ষকের কাছে শুনেছি সময় একটা অদ্ভুত ইলিউশন। সেটা নিয়ে একদিন অন্য আলোচনা করা যাবে, কিন্তু এই প্রশ্ন কি কবি করলেন, সময় কোথায় যায়, কোথায় তার গন্তব্য? খুব মজাদার প্রশ্ন, কিন্তু সময়ের গন্তব্য কোথায়, দারুণ প্রশ্ন রেখেছেন এই কবিতাটায়। খুবই ছোট্ট কবিতার মধ্যে খুব সুন্দর ভাব রাখলেন। আমি ষষ্ঠ কবিতায় যাব। আমরা গাছের মতো, আমরা গাছের মতো চুপ করে থাকি, আমরা গাছের মতো কুড়ুলের শব্দ শুনি শুধু, আর স্বপ্ন দেখি দিনরাত একটা উজ্জ্বল সকাল, ভোরের কাগজের মতো বাড়ির উঠোনে। মাত্র 5টা লাইনে কবিতাটা শেষ করলেন।
কি বললেন তিনি কবিতাটা, এই ছোট্ট কবিতাটার মধ্যে দিয়ে? একটা স্বপ্ন দেখার কবিতা, একটা আত্মশিক্ষা দেওয়ার কবিতা। ভোরের কাগজের মতো কেউ ফেলে দিয়ে যাবে, সেখান থেকে আমি সব সংবাদ দেখে নেব। একটা বিপ্লবের ভোর, একটা স্বপ্নের ভোর, একটা সমস্ত কিছু বদলে যাওয়ার ভোর, সেটা কেউ রেখে যাবে? এবং আমরা কাদের জন্য রেখে যাবে? যারা প্রতিবাদহীন, প্রতিকারহীন, যারা কুড়ুলের শব্দ শুনেই কিন্তু নিশ্চুপ থাকি। আমার গাছের জন্ম, গাছের মতো চুপ করে থাকি, আমাকেই কাটছে কেউ কুড়ুল দিয়ে, আমি সেই কুড়ুলের শব্দই শুধু শুনে যাই, আমি প্রতিকার করি না, আমি কিছু করতে পারি না, চেষ্টাও করি না। সেই নিথর নিস্পন্দ যে মানুষ, যাদের কোনো অ্যাকশন রিয়াকশন বোধ, ন্যায় অন্যায় সৎ অসততা কোনো কিছুই দাগ কাটে না, তাদের জন্য কেউ কি রেখে যাবে কোনো বিপ্লবের বার্তা, কোনো বিপ্লবের ভোর? কেউ কি ফেলে দিয়ে যাবেন বাড়ির উঠোনে? আসলে বদল চাইলে বদলাতে হবে নিজেকেই, এই কথাটাই বোধহয় কবি বললেন, যে শুধু বদল চাইলেই হবে না, বদল করতে গেলে নিজেকে বদলাতে হবে, নিজেকেই এগিয়ে যেতে হবে, নিজেকেই আলো হতে হবে, নিজেকেই সমাজের কাণ্ডারি হতে হবে। তো করে দেবে আর আমি তার সাথে আছি, আমি তার পিছন থেকে শুধু তার ভাগ নেব তা নয়। তাহলে কি একটা স্যাক্রিফাইস করার কথা কবি বললেন, যে ওই ভোরে খালি তুমি ঘুমিয়ে থাকবে আর ভোরটা এসে যাবে খবরের কাগজের মতো। তুমি হঠাৎ ওয়ান ইন এ ফাইন মর্নিং তুমি তোমার বাড়ির ব্যালকনির দরজায় গিয়ে দেখলে বিপ্লব এসে দাঁড়িয়ে আছে, সমাজতন্ত্র এসে দাঁড়িয়েছে, সমাজ সভ্যতা পাল্টে গেছে, সবার ভালো হয়েছে, গরিব বড় লোকের মধ্যে কোনো তফাৎ নেই, সাদা কালো বলে কিছু নেই, সারা পৃথিবীটা খালি সুন্দর সুন্দর সুন্দর। এটা হবে না, কবি কথাই বললেন। তার জন্য ঘুমটা ভাঙাও, আর প্রতিবাদ প্রতিকারহীন চুপচাপ থেকো না। মাত্র 5টা লাইনের এই কবিতাটা অসাধারণ। এটাকে আপনি যত বাড়াবেন এটা ভাবটাকে, যে দিকেই যান আপনার সেই সুযোগ থাকছে, সেই দিকেই এই কবিতাটাকে ভেবে ভেবে আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন। আমি 7 নম্বর কবিতায় চলে যাব। 7 নম্বর কবিতা হচ্ছে ইচ্ছে। রবীন্দ্রনাথের ইচ্ছে ছিল শান্তিনিকেতনের মাটিতেই তার চিতাভস্য ছড়িয়ে যাবে। মহাশ্বেতার স্বাদ ছিল পুরুলিয়ার জমির নিচেই পাতা হবে তার শেষ শয্যা। সুনীল গাঙ্গুলির অঙ্গীকার ছিল হাসপাতালে কঙ্কাল হয়ে ঝুলবে তার দেহের কাঠামো। কারোর ইচ্ছেই পূর্ণ হয়নি, সবার শেষ ইচ্ছেকেই গ্রাস করেছে কলকাতা। অহংকারী একনায়ক, তার ইচ্ছেই সব, তার কথাই শেষ কথা। একটা রূপক কবিতা তিনি আমাদের কাছে রাখলেন। ইচ্ছেকেও আমি করতেই পারি, ইচ্ছে থাকলেই শর্ত পূরণ যে সেটা হবে তা কিন্তু নাও হতে পারে। আমি বলতেই পারি, আমি গাইতেই পারি একটা ভালো গান, আমি লিখতেই পারি একটা ভালো কবিতা, আমি খুব আদর করে তোমাকে ভালোবাসতে পারি। যদি তুমি গ্রহণ করো, যদি তুমি যদি এই কবিতা কেউ পড়ে, আরো কেউ পড়ে, আরো কেউ কাউকে শোনায়, আমার গান যদি গুঞ্জরিত হয়, ছড়িয়ে যায়, তাহলে এই ছড়িয়ে যাওয়া আর কেউ কাউকে শোনানো, এই সমস্ত কিছুটাই একটা শর্তাধীন। আমার ইচ্ছেই সবকিছু নয়, আমি ইচ্ছে করলেই সবকিছু হবে না। কোথাও কেউ ঠিক করে দেবে, হয়তো বাজার। তিনি বলতে চাইলেন রূপক যে বাজার ঠিক করে দেয়। সুনীল গাঙ্গুলিকে কলকাতায় নিয়ে কানে করে নিয়ে গেলে, মহাশ্বেতা দেবীকে নিয়ে গেলে, রবীন্দ্রনাথকেও কলকাতায় রাখার মধ্যে দিয়ে একটা ভালো প্রশ্ন তিনি তুলেছেন। যার যেটা লালন ভূমি, জন্ম জায়গায়, তার ইচ্ছেকে প্রাধান্য দেওয়া হলো না। আমরা যারা রয়ে গেলাম তার অনুগামী, তার অনুরাগী, তাদের ইচ্ছেটাই শেষ কথা। এটা যেমন একটা দিক এই কবিতায়, আর একটা দিক হচ্ছে যে তাহলে কি বাজার নিয়ন্ত্রণ করে, পুঁজি নিয়ন্ত্রণ করে আপনার ইচ্ছেকে? কি বলতে চাইলেন তিনি? সবকিছুর নিয়ন্ত্রণ তাহলে অন্য কেউ, যেটা অন্যরা বলে, সেই কথাই কি এই কবিতার মধ্যে দিয়ে তিনি বললেন? আমি জানি না,
আমার মনে হয়েছে আমি সেটা আপনাদের কাছে রাখলাম। নানা দিক থেকেই এটাকে আলোচনা করতে পারবেন। ছোট্ট কবিতার মধ্যে দিয়ে একটা সত্য উদ্ঘাটনের তিনি চেষ্টা করেছেন। আমি শুধু এইটুকখানি বলতে পারি লাস্টে। এবার শেষে যে এবার যে যেভাবে এটাকে বাড়াবেন, কবিতায় ঢুকে গিয়ে পড়তে গেলে যেটা বিষয়গুলোকে নিয়ে ভাবতে হয় যে কেন কবি লিখলেন, কিভাবে লিখলেন, এটা কি শুধু সহজ সরল এই কথাটাই, নাকি পেছনে আরো কিছু গল্প আছে, পেছনে আরো কিছু অবলা কথা আছে, সেইগুলো একটা বিষয় থাকছে। আমি 8 নম্বর কবিতা পড়ব। কবিতার নাম উচ্চারণ। এবং আমি একটা কথা বলি, এই কবিতাগুলো পড়তে 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 মনে হয়েছে যে লেখক আপাত নিরীহ শব্দ বুননের মধ্যে দিয়ে সমাজ শিক্ষা, সমাজ রাজনীতি, রাষ্ট্রনীতি এই বিষয়গুলোকেও টাচ করেছেন তার নিজস্ব ভঙ্গিমায়। সবসময় যে তার রং খুব উচ্চকিত হতে হবে, সবসময় উচ্চকিত হতে হবে তা কিন্তু নয়। মৃদু স্বরেও যে প্রতিবাদ করা যায়, মৃদু উচ্চারণেও যে আসল সত্যি কথাটা বলা যায়, সেই কথা বোধহয় দেবকুমার মুখোপাধ্যায় তার কবিতায় বলেছেন। এবং আমি চেষ্টা করছি এই ধরনের কবিতাগুলো যারা পড়েননি, আমার চেনা কবির ভালো লাগা কবিতার অনুষ্ঠানে সেটাকে নিয়ে আসার জন্য, সকলের কাছে রাখার জন্য। জয় হোক কবিতার। উচ্চারণ। 3 বার সত্যি বললে সবকিছু সত্যি হয়ে যায়। মুখের চামড়ায় ধরা পড়ে নীলাভ আকাশ। অমুকের পা ছুঁয়ে বলো, অমুকের দিব্যি কাটো মুখে, সত্য হাসে পরম কৌতুকে। স্পর্শ করি জল ভূমি, ছুঁয়ে যাই তৃণ, মুক্তির বাতাস আসে উদার দক্ষিণ, এসবে বিশ্বাস নেই। মানুষের মুখের রেখায় জটিল কুটিল দাগ, অতটা সহজ নয় তার পাঠ, তার বিশ্লেষণ। মনের পাতায় চেরা দাগ, রক্তের ফোঁটা। 3 বার সত্য উচ্চারণে কি আশ্বাস পাও? 3 বার আড়ি বললে আমি কিন্তু বিচ্ছেদ মানি না। খুব স্পষ্ট কাব্যিক ভাবে আস্তে আস্তে শেষে তিনি তার সিদ্ধান্ত জানালেন। প্রশ্ন করতে করতে আসছিলেন, সামনে কেউ দাঁড়িয়ে আছে, তিনি প্রশ্ন করছেন। শেষ টাইমে এসে নিজেই এটার মধ্যে মতামত দিলেন যে 3 বার যদি তুমি আড়ি বলো বা আমিও আড়ি বলি, সে আড়ি কিন্তু মানবো না। 3 বার আড়ি বললেও মানবো না, 3 বার তালাক বললেও মানবো না। এই মুখের কথায় কিছু যায় না। আর কবিতার মধ্যে একটা মুক্ত মনা আদর্শের কথা তিনি বলেছেন, যা হওয়া উচিত প্রত্যেকটা মানুষের। এবং সে আদি দ্বন্দ্বের কথা, ভাববাদ বস্তুবাদ, যেটা তিনি বলেছেন অমুকের পা ছুঁয়ে বলো, তমুকের পা ছুঁয়ে বলো, দিব্যি কেটে বলো, আর ওই দিব্যি কাটলেই যেন সত্য হবে। আর সব ভণ্ডরাই সত্য কথা বলবে, গীতা ছুঁয়ে, কোরআন ছুঁয়ে, ত্রিপিটক ছুঁয়ে, বাইবেল ছুঁয়ে। আদালতে তা হয়, যা বলিব আমি সত্য বলিব, সত্য ছাড়া আমি মিথ্যা বলিব না। সমস্ত জায়গাতেই খালি মিথ্যার ছলনা। পার্লামেন্টে দাঁড়িয়ে, বিধানসভায় দাঁড়িয়ে যারা শপথ নেয় যে আমি অমুক ভগবানের নামে, ঈশ্বরের নামে শপথ গ্রহণ করছি, আমি আজ থেকে যা যা করিব তা সব আমি ভালো 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 জনগণের জন্য, হয় তা? তাহলে শাসকের হাত খুনের রক্তে রাঙানো হয় কেন? তাই তিনি বলছেন সত্য হাসে। প্রকৃতির মধ্যে তিনি বলেছেন স্পর্শ করি জল, স্পর্শ করি জল, ভূমি, ঘাসের তৃণ, মুক্তির আশ্বাসের যে উদার জমিন বাতাস, সেটাই সত্য। আমার চেতনার রঙে পান্না হলো সবুজ। এই কথাই তিনি ঘুরিয়ে যেন নিয়ে এলেন বলতে গিয়ে। এবং তিনি বলেছেন যে এত সোজা যে কথাটা আমি বলছিলাম, এই মানুষের মধ্যে জটিল কুটিল ভাব আছে, মানুষ যে মুখোশ পরে থাকে, সেই মুখোশের মধ্যে দিয়ে শুধু ওইটা করলেই হবে? তাই তিনি বলেছেন যে আমি প্রকৃতির ওপরই বিশ্বাস করি। আমি ওই ঝুটা ঝুটা যে কি বলে দিব্যি খাওয়া, এটা একটা কুসংস্কার বিরোধী মুক্তমনা কবিতা। এবং এই আড়ি এগুলো সবটাই খুব সুন্দর। আমি কাউকে ভালোবাসি বললেই কি ভালোবাসা যায়? আমি কাউকে ভালোবাসি না বললেই কি মুখ ফিরিয়ে থাকা যায়? আমি 3 বার তোমার মুখের দিকে তাকিয়ে বলবো ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, তবেই কি ভালোবাসা সত্য হবে?
নবম কবিতা অধিপতি, খুব ভেরি রিসেন্ট লেখা, ফেসবুক থেকে আমি তুলে নিয়েছি। চিন্তাহরণ পাইন পায়ের নিচে রাখেন মানুষ এবং দেশের আইন। কেউ যদি হাই তোলে কিংবা মুখ খোলে, ঘরের নিচে পেতে রাখেন জলজ্যান্ত মাইন। সবাই বলে ব্যস্ত আছি, একেবারে ফাইন। কোথাও যেন এই সমাজের যে চুপ করে থাকা অন্যায়ের বিরুদ্ধে কবির বুকে বাজে, না বাজলে এই ধরনের কবিতা তিনি লিখতেন না। এরকম কবিতা আরো তার টাইম লাইনে গেলে দেখতে পাবেন, আরো অনেক আছে, আমি একটা দুটো নিয়েছি। এবং এই যে চলচ্ছক্তিহীন যে সমাজ, তার বিরুদ্ধে তিনি বললেন যেন মানুষ পুতুল হয়ে গেছে, মানুষ পুতুল হয়ে গেছে। এবং এই যে চিন্তামণি পাইন, একটা হিটলারের জন্ম, একটা মুসোলিনির জন্ম, আরো কারো কারোর জন্ম, যাকে আমরা স্বৈরতন্ত্র বলি, স্বাধীনতাকে হরণ করার যে নায়কদের জন্ম হয়, একটা সিস্টেম, শুধু সবসময় যে নায়কের জন্ম হয় তাই না, নায়কের হাত ধরে একটা সিস্টেমের জন্ম হয়, সেই সিস্টেমে আরো অনেকেই থাকে। তার বিরুদ্ধের কথা তিনি বললেন এবং অবাক করে যেটা হলেন যে মাইনের ভয়ে, উড়ে ধ্বংস হয়ে যাওয়ার ভয়ে আমরা সবাই চুপ করে থাকি, কিন্তু বুঝি না কেউই একদিন না একদিন আমার পালাও আসবে। আজ আমি যদি চুপ করে থাকি তাহলে আমার পালাটাও একদিন আসবে। আজ আমি যখন সরব হচ্ছি না, সেদিন আমার জন্য কেউ সরব হবে না। এই কবিতাটাই তার মধ্যে বলতে চেয়েছেন। আমি 10 নম্বর কবিতায় যাব, প্রায় শেষ দিকে এসে গেছি অনুষ্ঠানের। এটা মজার কবিতা, কিন্তু খুব খুব সুন্দরভাবে এটা একটা কবিতাটা আছে। কবিতার নাম হচ্ছে অন্তিম সংখ্যা। এটাই অন্তিম সংখ্যা, লিখেছেন বন্ধু সম্পাদক। ধূমপান কতবার ছেড়েছে এইভাবে, পরের সংখ্যাও ঠিক ছেপেছে মুদ্রক। 4 লাইনের কবিতা, কিন্তু এই যে আমাদের মধ্যে অনেকের এটা আছে, খুব মজার জিনিস ধরেছেন তিনি, যারা মজার মধ্যে দিয়ে তিনি সত্য কথন বললেন। সব প্রতিশ্রুতি ভেঙে যায় অনেকের মধ্যেই, যারা অ্যাংজাইটির মধ্যে থাকে বেশ কিছু মানুষ। ঠিকই তো, সিগারেট মানুষ সব থেকে বেশি বার ছাড়ে, আর সিগারেট যেমন ছাড়ে তেমনি আবার ধরে বারবার, তেমনি এই মানুষের এই দ্বিধা, আর বোধহয় হবে না, আর বোধহয় পারবো না, 10টা সিঁড়ি ওঠার পর আর যে 5টা সিঁড়ি, মনে হয় আর পারবো না, হে আমাকে কেউ টেনে তোলো। কিন্তু দেখা যায় সময়, আপনি যদি সিস্টেমে থাকেন, আপনার যদি সদিচ্ছা থাকে, তাহলে সিস্টেম আপনাকে গড়িয়ে গড়িয়ে ঠিক নিয়ে যাবে। খুব সুন্দর একটা মজার কবিতা তিনি লিখেছেন। আমি 11 নম্বর কবিতা, না খুব ছোট্ট কবিতা, এই কবিতার নাম হচ্ছে দিনলিপি। সব পথ চলে যায় গরুর সন্ধানে, কারো কারো মুখস্থ থাকে ঠিকুজি গরুর, তাদের বৃহস্পতি তুঙ্গে পোয়াবারও এই মরশুমে। গরু নিয়ে সবকিছু বলে দিচ্ছে দৈনিক সংবাদ, এবার পরীক্ষায় ঠিক আসবে দেখো গরুর রচনা। খুব সুন্দর একটা সত্য কথন তিনি তুলে ধরেছেন আমাদের সামনে, আয়নার সামনে রাখলেন যেন। একই গন্তব্য, কেউ পায় কেউ পায় না, কেউ কেউ জানে কিভাবে এই গন্তব্যে পৌঁছতে হয়, ঠিক সেইভাবেই কেউ কেউ পৌঁছে যায় তাদের পোয়া বারো বৃহস্পতির তুঙ্গে। ম্যাক্সিমাম লোকই তা পায় না, কিন্তু গরুই সব। এখানে গরু রূপক অর্থে একটা অভীষ্ট লক্ষ্য, আর সেই লক্ষ্য ঠিক করে দিচ্ছে মিডিয়া, সংবাদ মাধ্যম। দারুণভাবে মিডিয়াকে ধরলেন তিনি, মিডিয়াই ঠিক করে দেবে আপনি কি ভাববেন না ভাববেন, মিডিয়াই ঠিক করে দেবে এদেশের বেকারিটা বড় কথা, এদেশের মানুষের কাজ চলে গেছে বড় কথা, নাকি এখানে আপনি কোন সাবান দিয়ে গায়ে মাখবেন, কোন শ্যাম্পু চুলে লাগাবেন, কোন তেল চুলে, সমস্যা সেটাই আলোচনার বিষয়। মিডিয়া ঠিক করে দেয় তো, তাই মিডিয়াই রচনা করে দেবে। তাই তুমিও প্রস্তুত থাকো, তোমার পরীক্ষাতেও এই ধরনের এইভাবে চলে আসবে তোমার কাছেও। তুমিও গরুর রচনাটা সম্পর্কে জেনে রাখো, খুব স্যাটার্ন ভাবে
একটা কথা তিনি খুব সত্যিভাবে হ্যাঁ বলে গেছেন, দারুণভাবে বলে গেছেন এই কবিতাটা। আমি শেষ কবিতা, অনুষ্ঠান শেষে যে কবিতাটি করব, এই কবিতার মধ্যে দিয়ে তিনি একটা দাবি পেশ করেছেন। এটা ঠিক ঠিক কথা, আমি এর সঙ্গে 100% ঠিক, সেই কথাটা আমি আপনাদের কাছে রাখছি। কবি নেই, কবিতার শিরোনাম হচ্ছে কবি নেই। শুনলাম কবি নেই, লিখতেন ছড়া, ছন্দে দোদুল দুল, আনন্দে ভরা। বন্ধু খবর দিল, তার সাথে যোগ ছিল, কাগজে উপেক্ষিত কবিদের মরা। কবিদের, সামগ্রিক কবিদের হয়ে কবি কথা বলছেন, এখানে কলম ধরেছেন। যে একটা মৃত্যুর খবর, মানে একটা মানুষের শুধু মৃত্যুর খবর তো নয়, একজন কবি মারা গেলেন, ঘরে ঘরে ছাপলো না, আমরা শোক সভা টোভা করলাম, কিন্তু একটু ভেবে দেখলাম কি সৃষ্টিটাই থেমে গেল, সৃষ্টির একটা পয়েন্ট থেমে গেল। তিনি যখন চলে গেলেন, শুধু কি তার দেহ নিয়ে গেলেন? তার মন নিয়ে গেলেন, তার মেধা নিয়ে গেলেন, তার অভিজ্ঞতা নিয়ে গেলেন, তার স্বপ্ন নিয়ে গেলেন। তাহলে এই সমাজে সৃষ্টিশীলতার কোনো সম্মান নেই। কবিদের মৃত্যু খবরের কাগজে সেল হয় না, বিক্রি হয় না, খবরের কাগজ দুটো বাড়বে না। তাই কবির মৃত্যুর থেকে আরো অনেক বদল, দল বদলের খবর, সমাজকে বিক্রি করে দেওয়ার খবর, সেইটা যদি বেশি করে খবরের কাগজে থাকে তাহলে বিক্রি হবে বেশি। কবির দাম, তিনি সত্যি কথাই বলেছেন যে সংবাদ মাধ্যমের কাছে এটা দিয়ে ধান্দা হয় না, পুঁজির কোনো ধান্দা হয় না কবির মৃত্যুর খবর দিয়ে। কিন্তু যদি ভাবি আমরা যে কত সম্ভাবনা শেষ হয়ে গেল, দাড়ি টানা হয়ে গেল। সমস্ত কবির হয়ে তিনি এই দাবিটা কবি নেই কবিতায় বললেন, যে একজন কবির মৃত্যু আরেকজন কবির তার সঙ্গে যোগাযোগ ছিল বলেই আমি পেয়েছি। যদিও আমি নিজে বিশ্বাস করি, আমার দু একটি কবিতাও এর মধ্যে আছে, কবির কোনোদিন মৃত্যু হয় না। সে লক্ষিন্দারের মতো ভেলায়, শব্দের ভেলায় ভেসে ভেসে আবার বারবার ফিরে ফিরে আসে। শব্দই হচ্ছে তার লক্ষিন্দারের ভেলা, সেই ভেলায় কবিরা বারবার ফিরে ফিরে আসেন আমাদের কাছে। আমরা মলাটবদ্ধ নিস্তব্ধতায় তাকে পাই, যেন কবি আমার সামনেই বসে আছেন, আমার কাছেই আছেন, আমার অন্তরেই আছেন। আজকের মতো অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই যারা আমার এই অনুষ্ঠান দেখলেন। এর পরবর্তী দিনে আমি আরো একজন কবির কাছে নিয়ে কবির কবিতা আপনাদের কাছে নিয়ে আসবো, এবং তার মধ্যে দিয়ে আমার এই চেনা কবির ভালো লাগা কবিতার প্রথম পর্ব শেষ হবে। তারপর আমি বিজ্ঞপ্তিতে যাব, ইতিমধ্যে বিভিন্ন কবির সাথে আমার কথা হয়েছে। সেই কবিতার মিশ্রণ থাকবে প্রতিষ্ঠিত কবি এবং যারা স্ট্রাগল করছেন, যারা কবিতা লিখছেন, তাদের কবিতাও ফেলে দেওয়ার মতো নয়, তাদের কবিতাও কিন্তু আমাদের সকলকে পড়তে হবে। তারা কিছু করছেন এই দৃষ্টিভঙ্গি নিয়ে আমি তাদের কবিতাও আমি নিয়ে আসবো। সেই দ্বিতীয় প্যাচটা থাকবে মিশ্রণের প্যাচ, হয়তো মার্চ মাসের মাঝামাঝি থেকে শুরু করবো, কারণ আমারও একটু সময় দরকার আরো আরো বেশি করে এই সম্পর্কে আরো পড়া এবং দেখা, আরো আরো যাতে আরো ভালো করে অনুষ্ঠানটা করতে চাই। এবং পরের দিন নিয়ে আসবো আমি আমার অত্যন্ত আরেকজন প্রিয় কবি, সবাইকে আমি সম্মান করি এখানে সমস্ত কবিদের, হ্যাঁ, সেমনি আমার অত্যন্ত প্রিয় কবি অলোক মিত্র। অলোকদাকে আমি খুব শ্রদ্ধা করি, অলোকদার কবিতাও আমার খুব ভালো লাগে। অলোকদাকে ফোন করতে অলোকদা আমায় প্রশ্ন করেছিলেন যে আমাকে তুমি এর মধ্যে বাঁচলে কেন। এই প্রশ্নের জবাব আমি দেবো না। আমার যাদের ভালো লাগে এই অনুষ্ঠানটা সার্বিকভাবে আমার ব্যক্তিগত, আমার যাদের ভালো লাগে, আমি যাদের চিনি, যাদের কবিতা আমার ভালো লাগে, ভালো অনেকের লাগে কিন্তু সকলকে তো আমি চিনি না, যাদের আমি চিনি না তাদের নিয়ে কি করবো পরে ভাববো, যাদের জন্য বিগ হাউস আছে তাদের জন্য কি হবে সে আলাদা কথা। কিন্তু আমরা একটা আমার আমার ফ্রেন্ড সার্কেলে একটা কবিতা নিয়ে আলোচনা, একটা চর্চা এটা চালাতে চাই যে কবিতা পড়ো, কবিতা পড়ুন, কবিতা বুঝুন, এবং তার মধ্যে আমি কোনো জ্ঞান দিচ্ছি না, আমিও কবিতা খুব বিশাল কিছু বুঝি না, কিন্তু আমার মনের অনুভূতিটাই আমি আপনাদের কাছে রাখতে চাই, যার মধ্যে দিয়ে কবিতার জয়গান হোক, কবিতা আরো লেখা হোক, দেয়ালে দেয়ালে লেখা হোক, পাতায় পাতায় লেখা হোক। শক্তি চট্টোপাধ্যায় বলেছিলেন
জঙ্গলের পাতায় পাতায় কবিতা টাঙিয়ে দেবেন। আমিও স্বপ্ন দেখি কবিতা টাঙানো হোক শহরের অলিতে গলিতে। সবাই ভালো থাকবেন। আবার হাজির হব পরবর্তী অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত নমস্কার।